নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর সৌরাংশু এবং বংহিলা চ্যানেলে আপনাদের স্বাগত। সোডিয়াম ও পটাশিয়াম, এই সোডিয়াম পটাশিয়াম আমাদের রক্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্যহীনতা দেখা গেলে আমাদের শরীরে অনেক রকম কুপ্রভাব দেখা যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা সোডিয়াম ও পটাশিয়ামের নর্মাল মাত্রা কত এবং সেইগুলো ভারসাম্যহীনতা হলে কি কি লক্ষণ দেখা যায় এবং কিভাবে সেগুলো আপনারা বুঝতে পারবেন বা সেগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই সম্পর্কেই একটা বিস্তারিত আলোচনা আমরা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রায়শই আমরা শুনতে পাই যে ডাক্তারবাবুরা সোডিয়াম পটাশিয়াম রক্ত পরীক্ষা করতে দিয়েছে। তাহলে এই সোডিয়াম পটাশিয়াম কি এবং সোডিয়াম পটাশিয়ামের যে ভারসাম্যহীনতা এগুলো দেখা গেলে কি কি জটিলতা সৃষ্টি হতে পারে চলুন দেখি। প্রথমেই আমাদের বুঝতে হবে আমাদের শরীরে যে কোষ বা সেলগুলো থাকে তাতে এবং তার বাইরে কিছুটা লিকুইড পোর্শন থাকে, মানে ব্লাড থাকে। এই সোডিয়ামের যে লেভেল সেটা সাধারণত কোষের বাইরে বেশি থাকে এবং পটাশিয়ামটা কোষের মধ্যে থাকে। এবার কোনো কারণে যদি এই সোডিয়ামের মাত্রা এই রক্তে কোনো কারণে কমে যায় তাহলে কি হবে, কোষ থেকে সোডিয়াম রক্তে যাওয়ার চেষ্টা করবে এবং এই যে রক্তের যে লিকুইড পোর্শনটা আছে সেইটা কোষের মধ্যে ঢোকার চেষ্টা করবে। মানে ভারসাম্যহীনতাটা যেটা হয়েছিল সেটাকে ব্যালেন্স করার জন্য এই প্রক্রিয়াগুলো দেখা যাবে। এর ফলে কি হবে, কোষ যেটা আছে সেটা ক্রমশ ফুলতে শুরু করবে জল ঢুকে এবং আস্তে আস্তে ইডিমা হবে, মানে ফুলে যাবে। তাহলে এই সোডিয়ামের নর্মাল মাত্রা কত? 135 থেকে 145। এই সোডিয়ামের মাত্রা যদি কমে, মানে 130 থেকে 135 এরকম যদি থাকে তাহলে আমরা বলবো তাকে মাইল্ড হাইপোনাট্রিমিয়া, মানে সোডিয়ামের পরিমাণ কম। এবং 125 থেকে 130 এরকম যদি থাকে তাহলে গ্রেড 2 বলতে পারি, এবং 110-এর অবধি মানে 120 নিচে যদি থাকে তাহলে গ্রেড 3 বলতে পারি, এবং 110-এর নিচে যদি চলে যায় তাহলে আমরা তাকে বলি সিভিয়ার হাইপোনাট্রিমিয়া। এবার সোডিয়ামের মাত্রা যদি দীর্ঘদিন 130 রয়েছে তাহলে সেরকম একটা প্রবলেম নেই, কিন্তু হঠাৎ যদি সোডিয়ামের মাত্রা 125 থেকে 110-এ নেমে যায় তাহলে হঠাৎ করে মাথা ঘুরতে পারে এবং নানাবিধ জটিলতা দেখা যেতে পারে। সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। এবার আমরা দেখব এই হাইপোনাট্রিমিয়াটা কত রকমের হয় এবং এর জন্য কি কি লক্ষণ আমাদের শরীরে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা কি জানলাম, সোডিয়ামের নর্মাল মাত্রা 135 থেকে 145 মিলিমোল পার লিটার। এবার সোডিয়ামের মাত্রা যদি হঠাৎ করে খুব কমে যায় তাহলে কিছু অ্যাকিউট সিমটমস দেখা যায়, মানে 48 ঘন্টার মধ্যে কী কী হতে পারে। ধরুন এনসেফালোপ্যাথি হতে পারে, হেডেক হতে পারে, তারপরে হচ্ছে আপনার কনফিউশন হতে পারে এবং অনেক সময় কোমা দেখা যেতে পারে। তাছাড়া সেরিব্রাল ইডিমা পেতে পারেন আপনারা, ব্রেন স্টেম হার্নিয়েশন হতে পারে, তাছাড়া নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা হতে পারে। এই নানাবিধ সিমটম দেখতে পাওয়া যায়। আর যদি এই সিমটমটা মানে অনেকক্ষণ ধরে বেশি সময় ধরে হচ্ছে, মানে 48 ঘন্টা বেশি সময় ধরে হচ্ছে, তাহলে ক্রনিক হাইপোনাট্রিমিয়া দেখা যেতে পারে। এতে কি হতে পারে, কগনিটিভ ডিসফাংশন হতে পারে এবং গেট চেঞ্জ হতে পারে, মানে চলার যে গেটটা সেটা চেঞ্জ হতে পারে, বোন ডেন্সিটি কমতে পারে, ফ্র্যাকচার দেখা যেতে পারে। এরকম নানাবিধ লক্ষণ আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন আমরা চেষ্টা করি এই হাইপোনাট্রিমিয়া হওয়ার পিছনে কারণগুলি কী এবং কোন কারণে এই হাইপোনাট্রিমিয়া হচ্ছে সেইটাকে কীভাবে আমরা ডিসাইড করব সেই প্রক্রিয়াতে আমরা যেতে পারি। তাহলে প্রথমেই কী করতে হবে, সিউডো হাইপোনাট্রিমিয়া হয়েছে কি না সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া মাইল্ড হাইপোনাট্রিমিয়াতে কী কী দেখা যায়, হেডেক হতে পারে, মানে মাথা ব্যথা করছে, বমি বমি ভাব পাচ্ছে, এরকম মাইল্ড হাইপোনাট্রিমিয়াতে আমরা দেখতে পারি। বা ল্যাথার্জি হচ্ছে, মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, এরকম লক্ষণ দেখা যায়। আর সিভিয়ার হাইপোনাট্রিমিয়াতে কী হতে পারে, ড্রাউজিনেস হতে পারে, তাছাড়া কোমা হতে পারে এবং কনভালশন মানে খিঁচুনি হতে পারে, এরকম নানাবিধ লক্ষণ দেখা যায়। এবার চলুন সিউডো হাইপোনাট্রিমিয়া। সিউডো হাইপোনাট্রিমিয়া কি, মানে শরীরের সোডিয়ামের পরিমাণ ঠিক আছে, মানে শরীরে রক্তের অসমোলারিটি 280 থেকে 310-এর মধ্যে রয়েছে, কিন্তু তাও দেখা যাবে যে সোডিয়ামের মাত্রা কম দেখাচ্ছে। এটা কখন হতে পারে, হাইপার লিপিডেমিয়া, শরীরে লিপিডের পরিমাণ বেশি, বা হাইপার প্রোটিনেমিয়া, এইসব কারণে এগুলো দেখা যেতে পারে। সেগুলো তো হলো। এরপরে রুল আউট করি কোন কারণে আমরা দেখবো যে হাইপোনাট্রিমিয়া দেখা যাচ্ছে। প্রথমে দেখতে হবে যে পেশেন্ট মানে হাইড্রেটেড রয়েছে কিনা, সঠিক পরিমাণে জল খেয়েছে কিনা সেটার লক্ষ্য রাখতে হবে। যদি তা না হয়,
এবং অনেক কারণে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, ভমিটিং, ডায়রিয়া এসব হচ্ছে, তাহলে হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া হতে পারে। মানে শরীরে মানে যে জলের পরিমাণটা সেটা কম, এর জন্য হাইপোনাট্রিমিয়া দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে পেশেন্টের হাইড্রেশন স্ট্যাটাস ঠিক রয়েছে কিন্তু তা সত্ত্বেও হাইপোনাট্রিমিয়া দেখা যাচ্ছে। তাহলে কি দেখতে হবে এখানে ইডিমা আছে কি না। ইডিমা যদি থাকে তাহলে একরকম দেখা যাবে, ইডিমা না থাকলে একরকম দেখা যাবে। মানে একটা ইউভলিমিক হাইপোনাট্রিমিয়া হতে পারে, আর একটা হচ্ছে হাইপার ভলিমিক হাইপোনাট্রিমিয়া হতে পারে। ইডিমা যদি থাকে তাহলে হচ্ছে হাইপার ভলিমিক হাইপোনাট্রিমিয়া, মানে শরীরে জলের পরিমাণও বেশি এবং সোডিয়ামের পরিমাণও কম। আর ইউভলিমিক মানে হচ্ছে জলের পরিমাণ সমান রয়েছে কিন্তু সোডিয়ামের পরিমাণ কমছে। এই হাইপার ভলিমিক এবং ইউভলিমিক হাইপোনাট্রিমিয়ার ক্ষেত্রে আমরা 12 হ্যাপটাইন দিতে পারি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিন্তু হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়ার ক্ষেত্রে 12 হ্যাপটাইনটা কন্ট্রাইন্ডিকেটেড। এবার চলে আসুন টাইপে। টাইপ 1 হাইপোভলিমিয়া মানে হাইপার ভলিমিক হাইপোনাট্রিমিয়ার ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আমরা দেখব ইউরিনের সোডিয়ামের মাত্রা কতটা আছে, মানে প্রস্রাবে সোডিয়াম মাত্রা কম আছে কি না সেটা দেখতে হবে। মানে সোডিয়ামের মাত্রা যদি 20 কম হয় তাহলে আমরা কি সাসপেক্ট করব, লিভারের সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে এর জন্য হতে পারে। বা সোডিয়ামের মাত্রা যদি 20 বেশি হয় তাহলে আমরা সাসপেক্ট করব যে কিডনির সমস্যার জন্য এটা হতে পারে। তাহলে এর ট্রিটমেন্ট কীভাবে করতে হবে। হাইপারভলিমিক হাইপোনাট্রিমিয়া মানে হচ্ছে শরীরে জলের পরিমাণ বেশি, তাহলে মাইল্ড সিমটমের ক্ষেত্রে আমরা ওয়াটার রেস্ট্রিকশন করতে পারি, মানে জলের পরিমাণ কম খেতে পারি বা হ্যাঁ এগুলো করতে পারি। আর সিভিয়ারের ক্ষেত্রে আমরা কি করব, সিভিয়ারের ক্ষেত্রে 12 হ্যাপটান ইউজ করতে পারি, এখানে 15 মিলিগ্রাম ওডি মানে একবার করে খেতে পারি। এবার চলে আসি টাইপ 2 হাইপোনাট্রিমিয়া, মানে এক্ষেত্রে হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া আমরা দেখব। এটা কখন হয়, শরীর থেকে অতিরিক্ত জল যদি বেরিয়ে যায়, মানে কোনো কারণে যদি ভমিটিং, ডায়রিয়া এসব হচ্ছে বা জল কম খাচ্ছে, সেক্ষেত্রে হাইপোভলিমিক হাইপোনাট্রিয়া দেখতে পারি। এক্ষেত্রেও আমরা প্রস্রাবে মানে ইউরিনে সোডিয়ামের মাত্রা দেখব। সোডিয়ামের মাত্রা 20 কম না 20 বেশি। 20 কম হলে কি হতে পারে, ডায়রিয়া, ভমিটিং এগুলোর জন্য, শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য এটা হতে পারে। আর যদি 20 বেশি হয় তাহলে কি হবে, মানে অনেক সময় আমরা একরকম ওষুধ খাই যাতে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, সেই ক্ষেত্রে কি হয় সোডিয়ামটাকে নিয়ে প্রস্রাবের জলটা বেরিয়ে যাচ্ছে, মানে ডায়রিওটিক্স ইউজ করলে এটা হতে পারে, এই একটা ওষুধ। তাছাড়া অনেক সময় সল্ট ওয়েস্টিং নেফ্রোপ্যাথির জন্য হতে পারে বা প্রাইমারি অ্যাডিনাল ইনসাফিসিয়েন্সির জন্য হতে পারে। এই নানাবিধ কারণে এই টাইপ 2 হাইপোনাট্রিমিয়া বা হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া আপনারা দেখতে পারবেন। এবার এই টাইপ 2 হাইপোনাট্রিমিয়া ট্রিটমেন্ট কীভাবে করা হয়, ওরাল রিহাইড্রেশন করা হয়, বেশি করে জল খেতে বলা হতে পারে এবং তার সাথে সাথে আইসোটোনিক স্যালাইন ইউজ করতে পারি। এবার এই সোডিয়াম যে আমরা কারেক্ট করব, সোডিয়াম কারেক্ট করার জন্য একটা ফর্মুলা আছে, মানে বডি ওয়েট দেখতে হবে এবং মানে বডি ওয়াটার দেখতে হবে এবং তার সঙ্গে যে ডিজায়ার্ড যে সোডিয়ামটা রয়েছে এবং যেটা এখন সোডিয়াম রয়েছে তার বিয়োগটা দেখতে হবে। এর জন্য কি করতে হবে, বডি ওয়াটার দেখার জন্য 0.6 ইন্টু বডি ওয়েট দেখতে হবে ইন্টু যেটা বলেছি ডিজায়ার সোডিয়াম মাইনাস যতটা সোডিয়াম আছে। এইটা যদি আমরা করি তাহলে কতটা সোডিয়াম কারেকশন আছে করতে হবে সেইটা আমরা বুঝতে পারবো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সোডিয়াম কারেকশন তো আমরা করছি, কিন্তু এই র্যাপিডলি যদি এটা কারেকশন করা হয় তাহলে অনেক সময় নানা রকম সমস্যা দেখাতে পারে, মানে পন্টাইন ডিম্যালাইসিস দেখতে পারি এবং নানাবিধ লক্ষণ দেখতে পাওয়া যায়। এবার চলে আসুন পরবর্তী টাইপ 3 হাইপোনাট্রিমিয়া মানে ইউভলিমিক হাইপোনাট্রিমিয়া। এক্ষেত্রে কি আছে, শরীরে জলের পরিমাণ ঠিক রয়েছে কিন্তু সোডিয়ামের পরিমাণ কমছে, একে বলা হচ্ছে ইউভলিমিক হাইপোনাট্রিমিয়া। টাইপ 3 হাইপোনাট্রিমিয়া কী কারণে হতে পারে, হাইপোথাইরয়েডের জন্য হতে পারে, সেকেন্ডারি অ্যাডিনাল ইনসাফিসিয়েন্সির জন্য হতে পারে, মানে এক্ষেত্রে কি হয় গ্লুকোকর্টিকয়েডের পরিমাণ কমে যাচ্ছে, গ্লুকোকর্টিকয়েডের পরিমাণ কমে গেলে কি হবে, এডিএইচের পরিমাণটা বেড়ে যাবে, কারণ গ্লুকোকর্টিকয়েড কি করে এডিএইচের যে কাজ করার প্রবণতা সেটাকে কমিয়ে দেয়। এবার এডিএইচের পরিমাণ বেড়ে গেলে শরীর থেকে সোডিয়াম বেরিয়ে যেতে পারে। এই একই কারণে এসআইএডিএইচ সিনড্রোমেও এই লক্ষণটা দেখতে পারি। এবার মাইল্ড সিমটম কী দেখতে পারি আমরা আগেই বলেছি, কিন্তু এই ট্রিটমেন্ট একে কী করতে হবে, মাইল্ড অ্যাসিমটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে আমরা কী করতে পারি, ওয়াটার রেস্ট্রিকশন মানে কম পরিমাণ জল খেতে বলতে পারি। এবং যদি সিভিয়ার সিমটমস দেখা যায় তাহলে অন্যরকম ট্রিটমেন্ট করতে হবে। মাইল্ড অ্যাসিমটোমেটিক হলো বা সিমটম দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, প্রস্রাবে যে সোডিয়াম পটাশিয়ামের মাত্রা রয়েছে সেটা মেজার করব এবং রক্তে কতটা সোডিয়াম আছে সেটা মেজার করব এবং এর যে রেশিওটা সেটা দেখব।
যদি এই রেশিওটা 1-এর বেশি হয় তাহলে আমরা কি করব, জল কম খেতে বলবো, মানে ওয়াটার রেস্ট্রিকশন করতে বলবো। এবং যদি রেশিওটা 1 হয় তাহলে আমরা কি করব, 500 থেকে 700 ml পার ডে জল খেতে বলবো। এবং যদি 1-এর কম বেশি বলেছিলাম তাহলে সেক্ষেত্রে 500-র কম আমরা খেতে বলবো। আর যদি 1-এর কম হয় তাহলে 700 থেকে 1 লিটার পর্যন্ত দিনে আমরা জল খেতে বলবো। এবার সিভিয়ার এবং সিমটোম্যাটিক পেশেন্টদের ক্ষেত্রে কি আমরা করতে পারি, অ্যাকিউট যদি সিমটমস দেখা যায়, মানে হঠাৎ করে অনেক লক্ষণ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা 3% স্যালাইন ইউজ করতে পারি। এবং এতে কি করতে মানে হয়, মানে সোডিয়ামটা প্রায় 4 মিলিমোল পার লিটার মানে প্রতি 4 ঘন্টায় বৃদ্ধি পেতে পারে। এবং প্রতি 2 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর সোডিয়ামের লেভেল চেক করতে হবে। কিন্তু একটা জিনিস সেখানে খেয়াল রাখতে হবে, এই সোডিয়ামের লেভেল যেটা আমরা চেক করছি এখানে র্যাপিড কারেকশন যেন না হয়। তাহলে এক্ষেত্রে র্যাপিড কারেকশন হলে অনেক সময় পন্টাইন ডিমায়োনিসিসের মতো একটা মানে বিরল একটা রোগ হতে পারে এবং এতে আরও জটিল সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এক্ষেত্রে সোডিয়াম কারেকশনটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবার চলে আসি পটাশিয়ামের ক্ষেত্রে। পটাশিয়ামের নর্মাল মাত্রা কত, 3.5 থেকে 5.5 মিলিমোল পার লিটার। এবার পটাশিয়ামের পরিমাণ যদি 3.5-এর নিচে হয় তাকে বলা হচ্ছে হাইপোক্যালিমিয়া, এবং পটাশিয়ামের পরিমাণ যদি 5.5-এর বেশি হয় তাকে বলা হচ্ছে হাইপারক্যালিমিয়া। এবার হাইপোক্যালিমিয়ার কারণগুলো কি কি? হাইপোক্যালিমিয়া হতে পারে কি, মানে ইনটেক কম হচ্ছে, মানে আমরা কম পরিমাণ খাবার খাচ্ছি যেখানে পটাশিয়াম আছে, মানে স্টারভেশনের ক্ষেত্রে এটা হতে পারে, মানে উপোস করে থাকলে হতে পারে। তাছাড়া অনেক সময় যদি ক্লে ইনটেক করা হয়, মানে কাদামাটি খাওয়া, তাতে হতে পারে। তাছাড়া রিডিস্ট্রিবিউশন হলে হতে পারে, মানে এক্ষেত্রে অনেক সময় রিডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হতে পারে, যে এক্ষেত্রে সেলের ক্ষেত্রে রিডিস্ট্রিবিউশন হলে এটা দেখা যায়। তাছাড়া অনেক সময় কিছু ড্রাগ ইউজ করলে এটা হতে পারে, যেমন বিটা অ্যাগনিস্ট, ইনসুলিন, থিওফাইলিন, বেরিয়াম, এইসবের ক্ষেত্রে হতে পারে। এবং তাছাড়াও অ্যানাবলিক স্টেটে এটা দেখতে পাওয়া যেতে পারে। অ্যানাবলিক স্টেট মানে কি হয়, অনেক সময় ভিটামিন B12, ফোলিক অ্যাসিড, আয়রন ইত্যাদি দিলে কি হবে, বেশি পরিমাণে আরবিসি তৈরি করার চেষ্টা করবে। এবং এই ক্ষেত্রেও আমরা পটাশিয়ামের পরিমাণটা কম দেখতে পারি। তাছাড়া লস হলে অনেক সময় দেখতে পারি, ভমিটিং, ডায়রিয়া, সোয়েটিং, এগুলোর ক্ষেত্রে দেখতে পারি। এবং অন্যভাবেও লস হতে পারে, মানে শুধুমাত্র নন রেনাল কজে হতে পারে না, রেনাল কজেও এই লসগুলো হতে পারে। কি কি হতে পারে রেনাল কজগুলোর মধ্যে? কি কি রেনাল কজগুলোর মধ্যে যদি ম্যাগনেসিয়ামের পরিমাণ রক্তে কমে যায় তার জন্য হতে পারে। তাছাড়া যদি অ্যাড্রিনাল মানে তাছাড়া যদি অ্যালডোস্টেরন লেভেলের পরিমাণ বেড়ে যায় তাতে হতে পারে। সেটা কি প্রাইমারি অ্যালডোস্টেরন হতে পারে, সেকেন্ডারি অ্যালডোস্টেরন হতে পারে। সেকেন্ডারি যে অ্যালডোস্টেরন সেটা কী কারণ হতে পারে, রেনিন রিলিজিং টিউমারের জন্য হতে পারে, যে রেনাল আর্টারি স্টেনোসিসের জন্য হতে পারে, তাছাড়া ভলিউম লসের জন্য হতে পারে, এবং সোডিয়াম মিউটেশনের জন্য হতে পারে, লিলিল সিনড্রোমের জন্য হতে পারে। তাছাড়া সেম মানে সিনড্রোম অফ অ্যাকিউট মিনারেল কর্টিকয়েড এক্সেসের জন্য হতে পারে। এই সমস্ত কারণে হাইপোক্যালিমিয়া দেখা যেতে পারে। এবং হাইপোক্যালেমিয়ার জন্য যে লক্ষণগুলো, সেই ক্লিনিক্যাল ফিচার্সগুলো কখন দেখা যায়, মানে রেস্টিং মুভমেন্ট পটেনশিয়ালটা আরও নেগেটিভ হওয়ার জন্য এই ক্লিনিক্যাল ফিচার্সগুলো দেখতে পাওয়া যায়, মানে মাসেল উইকনেস হতে পারে, প্যারালাইসিস হতে পারে, র্যাবডোমায়ালাইসিস হতে পারে, তাছাড়া সিপিকে লেভেল বাড়তে পারে, হাইপোরিফ্লেক্সিয়া দেখাতে পারে, প্যারালাইটিক ইলিয়াস হতে পারে, এবং আইটিতে কনস্টিপেশন দেখা যেতে পারে, এবি ব্লক হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে, এরকম নানাবিধ লক্ষণ দেখতে পাওয়া যায়। তাছাড়া কিডনিতে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস দেখা যেতে পারে। এই তো গেল কি কি লক্ষণ আমরা দেখতে পারি এবং কি কি কারণে হতে পারে। এবার এই কারণগুলো কীভাবে আমরা রুল আউট করবো, মানে কোন কারণটার জন্যই হচ্ছে সেটা কী আমরা বুঝবো। প্রথমে দেখলাম হাইপোক্যালিমিয়া, মানে পটাশিয়ামের পরিমাণ কম। এবার দেখব ইউরিনে পটাশিয়ামের পরিমাণ কত আছে। সেটা যদি 15-র কম থাকে এবং 15-র বেশি থাকে, 15-র কম থাকলে হচ্ছে নন রেনাল কজের জন্য হতে পারে, এবং 15-র বেশি থাকলে হচ্ছে রেনাল কজের জন্য হতে পারে। এবার নন রেনাল কজের মধ্যে কী কারণে হচ্ছে তার জন্য বোঝার জন্য রক্তে পিএইচ এর মাত্রা, মানে রক্তে কতটা পিএইচ রয়েছে সেইটা দেখে আমরা নির্ধারণ করতে পারি। যদি অ্যালকালোসিস দেখা যায় তাহলে ভমিটিংয়ের জন্য হতে পারে, অ্যাসিডোসিস দেখা গেলে তাহলে ডায়রিয়ার জন্য হতে পারে, এবং যদি পিএইচটা যদি ঠিকই থাকে তাহলে সোয়েটিংয়ের জন্য হতে পারে। এবার রিনাল কজ মানে ইউরিনে পটাশিয়ামের পরিমাণ 15-র বেশি। এবার
রেনাল কজের এটা তো দেখলাম। এবার তারপর দেখবো বিপি। বিপি বেশি আছে না কম আছে। বিপি কম থাকলে যদি কি দেখবো আমরা, পিএইচ দেখবো। পিএইচ এর মধ্যে যদি পিএইচ কম থাকে মানে অ্যাসিডোসিস থাকে, তাহলে কি হতে পারে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে, রিনাল টিউবুলার অ্যাসিডোসিস হতে পারে। এবং পিএইচ যদি বেশি থাকে মানে অ্যালকালোসিস থাকে, তাহলে বার্টার সিনড্রোম, জিটেলম্যান সিনড্রোম এইগুলোর জন্য হতে পারে। এবার বিপি বেশি থাকলে কি হতে পারে, মানে অ্যালডোস্টেরনের লেভেল বেশি থাকার জন্য হতে পারে, মানে প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম বা লিডল সিনড্রোম, ইসোডিয়াম মিউটেশন বা সেম, এই সমস্ত কারণে এগুলো হতে পারে। এবার আমরা জানবো হাইপোক্যালিমিয়ার ট্রিটমেন্ট কীভাবে করতে হয়। হাইপোক্যালিমিয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যদি কোনো কারণে বেড়ে যায়, মানে বিটা অ্যাগনিস্ট ইউজ করা হচ্ছে বা থাইরোটক্সিকোসিস হয়েছে, সেই ক্ষেত্রে কি প্রোপানল ইউজ করতে পারি। এবং তাছাড়া যদি পটাশিয়ামের পরিমাণ যদি 2.5 কম হয়ে যায় এবং ইসিজি চেঞ্জেস দেখা যায়, কী কী হতে পারে ইসিজি চেঞ্জ, টল টি ওয়েভ দেখতে পারি, এবি ব্লক দেখতে পারি, এবং এসটি চেঞ্জেস তো বললাম, তারপর হচ্ছে ইউওয়েভ, প্রমিনেন্ট ইউওয়েভ দেখতে পারি, এবং ক্রমশ টর্সের ডি পয়েন্ট দেখতে পারি। এরকম নানাবিধ লক্ষণ যদি দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে আইভিকেসিএল ইউজ করা হয়। আইভিকেসিএল কত ইউজ করা হয়, সাধারণত 10 to 20 মিলিমোল ইউজ করা হয় পার আওয়ার। এক্ষেত্রে যদি 20 মিলিমোলের বেশি ইউজ করা হয়, অবশ্যই সেন্ট্রাল ভেন এগুলোর ক্ষেত্রে ইউজ করা উচিত। এবার যদি এটা 2.5 to 3.5 এর মধ্যে থাকে এবং পেশেন্ট যদি অ্যাসিমটোম্যাটিক থাকে, তাহলে কি কারণে হচ্ছে সেইটা ট্রিটমেন্ট করতে হবে। এবং যদি কিছু মাইল্ড সিমটম দেখা যায়, সেক্ষেত্রে আমরা ওরাল কেসিএল, মানে অনেক সময় বাজারে পটক্লোর সিরাপ পাওয়া যায়, সেইটার ইউজ করতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে হাইপোম্যাগনেসিমিয়ার কারণে যদি এই হাইপোক্যালিমিয়া দেখা যায়, তাহলে সেইটার আগে ট্রিটমেন্ট করতে হবে। এবার জানবো হাইপারক্যালিমিয়া কী কারণে হতে পারে। সিউডো হাইপারক্যালিমিয়া হতে পারে, মানে অনেক সময় সিরিঞ্জ দিয়ে যদি খুব জোরে রক্ত টানা হয়, তাহলে কি হতে পারে, এই যে রক্তে যে আরবিসিগুলো আছে সেইগুলো ব্রেক হয়ে যেতে পারে এবং পটাশিয়াম বাইরে চলে এসে আমাদের মনে হতে পারে হাইপারক্যালিমিয়া হয়েছে, মানে পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেছে। তাছাড়া যদি অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট ইউজ করা হয়, যেমন স্পাইরোলেকটন ইউজ করা হয়, সেক্ষেত্রে হতে পারে। ইনসুলিনের যদি পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে হতে পারে। তাছাড়া অ্যাসিডোসিস হলে হতে পারে। এইসব নানাবিধ কারণে হাইপারক্যালিমিয়া দেখা যেতে পারে। এবার হাইপারক্যালিমিয়া হলে ট্রিটমেন্ট কীভাবে করব। হাইপারক্যালিমিয়া মানে কি, পটাশিয়াম মাত্রা 5.5-এর বেশি। এক্ষেত্রে আমরা সিউডো হাইপারক্যালিমিয়াটাকে রুল আউট করব, মানে ওই জোরে ব্লাড টানার জন্য হয়েছে কিনা সেইটাকে রুল আউট করবো এবং রিপিট স্যাম্পল করব। যদি তা না হয়, সেক্ষেত্রে ইসিজি দেখবো, ইসিজি কোনো চেঞ্জ আছে কি না বা পটাশিয়ামের মাত্রা নর্মাল থাকছে কি না সেটা দেখবো। যদি দু ক্ষেত্রেই নর্মাল থাকে, তাহলে নর্মাল। এবার আমরা দেখব পটাশিয়ামের মাত্রা 5.5-এর বেশি এবং ইসিজিতেও টল টিএফ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা স্টেবিলাইজ করবো হার্টকে। কী করব, ক্যালসিয়াম গ্লুকোনেট ইউজ করবো, মানে 10%, 10 সিসি এবং ক্যালসিয়াম গ্লুকোনেট ইউজ করবো এবং 10 মিনিট ধরে দেবো। তাছাড়া টেম্পোরাইজ করবো হার্টকে কি, ইনসুলিন আর ডেক্সট্রোজের মাধ্যমে। তাছাড়া বডির পটাশিয়াম লেভেলটাকে কমাবো ডায়োটিক্স দিয়ে, ল্যাক্সেটিভ দিয়ে, এইভাবে বডির পটাশিয়াম লেভেলটাকে কমাবো। তাছাড়া বিটা অ্যাগনিস্ট আমরা ইউজ করতে পারি, সোডিয়াম বাইকার্বনেট ইউজ করতে পারি। এবং যদি আরেকটা কারণ হতে পারে, পটাশিয়ামের মাত্রা অনেকটা বেড়ে গেছে, 5.5-এর বেশি আছে, কিন্তু ইসিজি নর্মাল, সেক্ষেত্রে আমরা কি করব, বডির টোটাল পটাশিয়াম লেভেলটাকে আমরা কমানোর চেষ্টা করব, যেভাবে ডায়োটিক্স ল্যাক্সেটিভ দিয়ে কমাচ্ছিলাম সেভাবেই কমানোর চেষ্টা করব। এবার দেখব ইসিজিতে কী কী চেঞ্জ আমরা হাইপারক্যালিমিয়াতে দেখতে পাই। পটাশিয়ামের মাত্রা যদি 6 থেকে 7-এর মধ্যে হয়, তাহলে কি হবে, পিআর ইন্টারভালটা বড় হতে দেখব এবং টল টি ওয়েভ দেখতে পাবো। এবং যদি 7 থেকে 8-এর মধ্যে হয়, তাহলে কি হবে, পি ওয়েভটা অ্যাবসেন্ট থাকবে, মানে ওয়েভ থাকবে না, এসটি চেঞ্জেস দেখতে পাবো, টল টি ওয়েভ দেখতে পাবো, এগুলো দেখতে পাবো। এবং পটাশিয়ামের মধ্যে যদি 8-এর বেশি হয়, সাইনাস ওয়েভ রিদম থেকে সেটা অ্যারিথমিয়াতে কনভার্ট হতে পারে। এরকম নানাবিধ ইসি চেঞ্জেস দেখতে পাওয়া যায়। এবার ম্যাগনেসিয়ামের মাত্রা যে টক্সিটি হয়েছে কিনা তার জন্য আমরা নিজার্ক দেখতে পারি। তাছাড়া ইউরিন আউটপুট দেখতে পারি, রেসপিরেটরি রেট, হার্টের সমস্যা হচ্ছে কিনা সেইগুলো দেখে ম্যাগনেসিয়ামের পরিমাণটা
জন্য চেঞ্জ হচ্ছে কিনা সেইটা আমরা বুঝতে পারি। তাহলে আজকের ভিডিওতে আমরা শরীরের বিভিন্ন ইলেকট্রোলাইট, মানে রক্তে কী কী ইলেকট্রোলাইট রয়েছে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি, সেই সমস্ত ইলেকট্রোলাইটের নর্মাল মাত্রা কত এবং সেগুলো বাড়লে কি হয়, কমলে কি হয়, কি কি লক্ষণ দেখা যায় এবং সেইগুলো কিভাবে আমরা ট্রিটমেন্ট বা ম্যানেজ করতে পারি, সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়া হলো। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন তথ্য জানতে এবং চিকিৎসা সম্পর্কিত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এইটুকুই। নমস্কার, ধন্যবাদ।